আসসালামু আলাইকুম। শুরু করছি ফরিজাম তৃতীয় পর্ব। লিখেছেন ইশিতা রহমান সানজিদা। সঙ্গে সঙ্গে পরীর রাগ আসমান ছুঁয়ে গেল। যেখানে নিজের জিনিসপত্র কারো হস্তক্ষেপ সে পছন্দ করে না, সেখানে একই ঘরে এই মেয়েদের নিয়ে সে থাকবে কিভাবে। সাথে সাথেই পরী গলা ফাটিয়ে মালাকে ডাকতে শুরু করে দিল, আম্মা আম্মা, আম্মা যান একটু এদিকে আসেন। কিন্তু মালার পরিবর্তে ঘরে এসে হাজির হলো আবেরজান বেগম। লাঠিতে ভর দিয়ে এসে তিনি বললেন, মেয়ে মানুষ এত গলা বাজাও কেন? তোকে না না করছি, এত চিল্লাস কেন বারবার? পরি দ্রুত পদে দাদির নিকটে দাঁড়িয়ে বলল, আমাকে না জানিয়ে আমার ঘরে অন্য মানুষ ঢুকতে দিলে কেন? আবেরজান পান চিবোতে চিবোতে বলল, এখনই তো আসলো ওরা, একটু জিরোতে দে। তোর মায়ের অনেক কাজ, পরে ওদের অন্য ঘরে দিয়ে আসবো। তুই ভিজে গেছিস, কাপড়টা বদলা। লাঠির ভরে চলে গেল আবেরজান বেগম। মিষ্টি আর পলক লজ্জায় মাথা নিচু করে ফেলেছে। প্রথম দিনেই এত বড় অপমান মেনে নিতে পারল না ওরা। মেয়েটা কিভাবে সামনাসামনি কথাগুলো বলে ফেলল। রুমি এতক্ষণ ঘুমাচ্ছিল। পরীর চিল্লানোর ফলে ধরফড়িয়ে উঠে সে। পরবর্তী কথাগুলো ওর কানে যেতে লজ্জাবোধে মাথা নিচু করে ফেলে। এখন ওদের মনে হচ্ছে এই গ্রামে আসাটাই ভুল হয়েছে ওদের। পরী কথা না বলে সামনে পা বাড়ালো। কাঠের সাথে লাগানো আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। অনেকটা দেখতে ড্রেসিং টেবিলের মতো। তার সামনে কয়েকটা কৌটো আর কতগুলো রং বেরঙের ফিতে। এতক্ষণ ধরে মুখোড়না বাঁধা থাকলেও এখন সেটা একটানেই খুলে ফেলল পরি। তারপর চুল থেকে ফিতার বাঁধন খুলতে ব্যস্ত হলো। মিষ্টি আর পলক চোখ তুলে পর্যন্ত তাকাতে পারল না, কিন্তু রুমির ধাক্কায় সেদিকে দুজনে তাকালো। রাগ জারানো কণ্ঠে পালক বলল, কি হয়েছে, ধাক্কা দিচ্ছিস কেন? রুমি হাঁ করে সামনের দিকে চোখ রেখে বলল, হ্যাঁ রে, ওটা কি মেয়ে নাকি মোমের পুতুল? একটু কি ছুঁয়ে দেখব? রুমির কথার মানে ওরা দুজন বুঝতে পারল না। রুমির দৃষ্টি অনুসরণ করে সামনেই তাকাতেই ওদের দৃষ্টি স্থির হলো সামনের আয়নাতে। আয়নার প্রতিবিম্বে যে একটা পরীর আগমন ঘটেছে, পুরো পুতুলের মতোই লাগছে সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে। গায়ের রংটা উজ্জ্বল ফর্সা, তার উপর পানির ফোঁটাগুলো চিকচিক করছে। এই প্রথম মেয়ে হয়ে কোনো মেয়ের ওপর চোখ আটকে গেছে ওদের। ঘর থেকে কিছুতেই বের হতে পারছে না ওরা। চুল থেকে বেগুনি রঙের ফিতেটা খুলে রেখে ওড়না হাতে পিছন ঘুরোতেই তিনজন যুবতী হা করে তাকিয়ে থাকতে দেখে পড়ি। কপাল কুঁচকালো, তবে কিছু বলল না। কাঠের তৈরি আলমারি থেকে একটা নিজের কাপড় বের করে ঘর থেকে বের হতে নিলে পালকের ডাকে থমকে দাঁড়ায় পড়ি। পালক জিজ্ঞাসা করে বসে, নাম কি তোমার? পড়ি পেছন না ফিরেই উত্তর দিল, পড়ি। কিছুক্ষণ পর ঘর ছেড়ে বের হয়ে গেল। এবার ওদের কাছে সব পানির মতো পরিষ্কার হয়ে গেল। এই মেয়ের কথাই বিন্দু আর সম্পন বলাবলি করছিল। বিন্দুকে সাথে করে নিয়েই ওরা শালপা বিলে আসে, কিন্তু তার আগে লতিফা দোলোয়ার ওদের পথ রোধ করে দাঁড়ায়। কিছুতেই ওদের এদিকে যেতে দিবে না ওরা। সম্পানের অনেক অনুরোধেও লতিফের মন গড়ল না, কারণ জমিদার কন্যা পরীর কড়া হুকুম। সে থাকাকালীন শাপলা বিলে কোনো পুরুষ আগমন ঘটবে না। শাপলা বিলে সাঁতার কাটার জন্য কথাটা পড়েই বলেছিল, কিন্তু তবুও তার সাঁতার কাটা হলো না। শেষে বিন্দু পরীর নৌকায় গিয়ে ফিসফিসিয়ে সলা পরামর্শ করে অনুমতি নিল। তারপর সম্পন্ন নৌকা নিয়ে অনায়াসে শাপলা বিলে বৈঠো ফেলল। পালক ভেবেছিল জমিদার কন্যা না জানি কেমন হবে, কিন্তু সামনাসামনি দেখলো এ তো একটা ফুচকো মেয়ে, বয়স 14 কি 15 হবে। এই মেয়ের রূপ যেমন, তেজও তেমন, সব মিলিয়ে বলা যায় আগুন। মিষ্টি বড় একটা দম ফেলে বলল, এটা মেয়ে নাকি বিছুতি পাতা? এভাবে কারোর সাথে কথা বলে? শহর থেকে এসেছি মেহমানই তো ওদের, সেজন্য এভাবে বলবে। তবে মিষ্টির কথা কেউ কানে তুলল না। রুমি চোখ কচলে বলল, এত সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। হবেই তো, দেখলি না পরীর মা কত সুন্দর। যৌবনকালে ওই মহিলাও তার মেয়ের মতো রূপ ছিল, মায়ের মতোই হয়েছে মেয়েটা। পালকের কথায় রুমি খাট থেকে নেমে এসে ওকে জড়িয়ে ধরে বলল, ছেলে হলে এই মেয়েটাকে এক্ষুনি বিয়ে করে ফেলতাম। হাসলো পালক, তোর মতো সাধারণ মেডিকেলের স্টুডেন্ট কাছে জমিদার তার মেয়ের বিয়ে দেবে বুঝি? জমিদার রাজকুমার, রাজা হওয়ার একটা সুবিধা আছে জানিস, রাজ্যর সবচেয়ে সুন্দরী রমণী তাদের জন্য বরাদ্দ থাকে। পালক আর রুমির দুষ্টামি পছন্দ হলো না মিষ্টির। মেয়েটার নাম মিষ্টি, কিন্তু কথা ঝাল মেশানো থাকে সবসময়। মূল কথা হলো পরীর সৌন্দর্য ওর পছন্দ হয়নি। ওরাও সুন্দর, ফর্সা গায়ের রং, কিন্তু পরীর মতো নয়। দুপুরে খাওয়ার ডাক পড়তেই সবাই একসাথে খেয়ে নিল।
কিন্তু খাওয়া দাওয়ার সময় ওরা পরীকে দেখতে পেল না। ছেলেদের আগে খেতে দেওয়া হলো এবং মেয়েদের পরে। খাওয়া শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলো ওরা। ঘাটে ওদের জন্য নৌকা বাঁধাই আছে। ব্যাগপত্র নিয়ে দ্রুত নৌকা চেপে বসলো সবাই। এখন ওরা গ্রামের আশ্রয় কেন্দ্র যাবে। সেখানে শতাধিক মানুষ আছে, অর্ধেকের বেশি অসুস্থ। সেখান থেকে ওরা জমিদারের বাগান বাড়িতে যাবে। সেটিও বর্তমানে আশ্রয়কেন্দ্র পরিণত করেছে আফতাব। নৌকা বসে পালক আর রুমি ফিসফিস করে কথা বলছে আর হাসছে। ওদের কাণ্ড দেখে নাইম জিজ্ঞাসা করলো, কিরে তোরা নিজেদের মধ্যে কি বলছিস? আমাকে কেউ বল শুনি। শেখর তাতে তাল মিলিয়ে বলল, বোধহয় বিয়ের পর হানিমুনও বাচ্চা কাচ্চার প্ল্যান করছে। বলতে বলতে হাসলো শেখর। পালক শেখরের বাহুতে ধাক্কা দিয়ে বলল, জি না মশাই, আমরা জমিদার মেয়ে পরীর কথা বলছি। জানিস মেয়েটি দেখতে খুব সুন্দর, একদম পুতুলের মতো। নাম পড়ে দেখতেও পরীর থেকে কম নয়। আমি কখনো রাজকন্যা দেখিনি, কিন্তু রাজকন্যা বোধ হয় এই পরীর মতোই দেখতে। কৌতূহলী হয়ে পালকের কথা শুনতে লাগলো শেখর, নাইম ও আসিফ। তবে পুরোপুরি হয়তো কথাটা বিশ্বাস হলো না ওদের। আসিফ ব্যক্ততার সুরে বলল, ফাজলামি করছিস? গ্রামের এরকম নোংরা পরিবেশে এত সুন্দর মেয়ে? ধমকে উঠল রুমি। চুপ থাক। একটা মেয়ে কখনোই আরেকটা মেয়ে রূপের বর্ণনা দেয় না, দিতেও চায় না, কিন্তু আমি না দিয়ে পারছি না। আসলে মেয়েটা দেখতে খুব সুন্দর। আসসালামু আলাইকুম। পরবর্তী পর্ব শোনার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন।